WBSI পরীক্ষার প্রিলিমিনারি পরে আমাদের নেক্সট যে স্টেপে আসতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে মেন্স। যারা এটা ক্লিয়ার করবে তাদের মেন্স দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। আমি কিছুদিন এই প্রিপারেশনের মধ্যে ছিলাম এবং আমি দেখেছি, হ্যাঁ, যে মেন্সে এবং এফিসিয়েন্সিতে কিন্তু অনেক ছেলে এখানে বাদ যায়। ঠিক আছে? তার জন্য যারা ভালো স্কোর করছো, ঠিক আছে? যাদের স্কোর মনে হচ্ছে যে ১৩০ এর ওপর পাবে, তারা তো নিঃসন্দেহে, এমনকি ১২৫ যারা পেয়েছো, তারাও কিন্তু প্রিপারেশনের মধ্যে লেগে যাবে। ইউআরদের কথা বলছি কিন্তু। যারা ক্যাটেগরি আছো তারা কিন্তু ২-১ নাম্বার করে তোমরা কমিয়ে নেবে। ঠিক আছে? যেমন ওবিসি বি হয়তো ১২৪ হতে পারে। হ্যাঁ? ওবিসি এ হয়তো ১২২ হতে পারে। মানে ধরে নাও এটাই যে হবে কাট অফ তা নয়। কাট অফ একটু বেশিও যেতে পারে। ১৩০ ইউআর তো নিঃসন্দেহে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। এসসি হয়তো ১২০ হতে পারে এইভাবে। ইডব্লিউএস এর কাট অফটা অনেকটাই কমবে আশা করছি। কারণ ক্লার্কশিপেও দেখেছি অনেকটা কমেছে। হ্যাঁ? এসটি দের কাট অফটাও সেই হিসাবে হয়তো ১১৫ র কাছাকাছি থাকবে বা ১১০ এর কাছাকাছি থাকবে। এরকম একটা কাট অফ কিন্তু ওদের থাকবে। তো আমি কাট অফ রিলেটেড ভিডিও করেছি। কেন ১২৫ আমি ধরেছি সেটাও কিন্তু আমি ডিটেইলস এ জানিয়েছি। কি, কি জিনিসের উপর বেস করে বা কোন, কোন বিষয়ের উপর এই কাট অফটা আসতে পারে, হ্যাঁ? এই কাট অফটা থাকতে পারে সেটাও কিন্তু আমি জানিয়েছি। ঠিক আছে? তো সেটা দেখবে। কমেন্টে আমি দেখছি আমার যেখানে ভিডিওটা পোস্ট করেছি তার কমেন্টে দেখছি অনেকে বলছে, "দাদা আমি ১৭০ পেয়েছি বা আমি ১৬৫ পেয়েছি। আমার সিলেকশন হবে তো?" হ্যাঁ, বোকা, বোকা প্রশ্ন কিন্তু। তুমি নিজেও জানো কিন্তু ১৭০, ১৬৫ কাট অফ কখনোই যাবে না। অর্থাৎ এটা খুব ভালো স্কোর এবং এর জন্য তোমাকে, হ্যাঁ, অনেক অভিনন্দন। তুমি এত স্কোর করেছো, তুমি যথেষ্ট ভালো ছেলে। তাহলে তোমাকে এখন কি দরকার? এটা নিয়ে ভাবাটা বেশি দরকার না তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোনো সমস্যা, কোন রকম দুর্বলতা আছে নাকি? বা ফিজিক্যাল এফিসিয়েন্সি তে তুমি ৩ মিনিটে, হ্যাঁ, ৮০০ মিটার দৌড়তে পারছো নাকি সেদিকে নজর দেওয়াটা ভালো। যদি এটাও তুমি খুব ভালো করে নাও, যদি এখানেও তোমার কোনো সমস্যা না থাকে, তাহলে তোমার নিশ্চয়ই মেন্স নিয়ে ভাবা দরকার। তো মেন্স নিয়ে ভাবা দরকার, তাই তো? তাহলে মেন্স এবং ফিজিক্যাল দেখো মেন্স এর স্কোরটা কিন্তু খুব ভাইটাল স্কোর। কারণ এর সঙ্গে কিন্তু ইন্টারভিউ যোগ হয়। মেন্সে তুমি যত স্কোর করবে তত তোমার কিন্তু চাকরিটা পাওয়ার সম্ভাবনা তত বেশি। ঠিক আছে? তার জন্য যারা ১৫০, ৬০, ৭০, ৮০, হ্যাঁ, ৪৫ এইসব স্কোর পেয়েছো তারা, তোমরা এইটা নিয়ে অন্তত প্রিলিমিনারি কাট অফ নিয়ে তোমরা চিন্তা ছেড়ে দাও। ঠিক আছে? এবার আসি আরেকটা ক্যাটেগরি। আরেকটা ক্যাটেগরি বলছে, দাদা আমি ১০৫ পেয়েছি বা আমি ১১০ পেয়েছি। আমি ১১০ পেয়েছি। আমার কতটা চান্স আছে? দেখো চান্স আমি বলতে পারবো না। আমার মতে যা মনে হয়েছে সেটা আমি কিন্তু আমার কাট অফ ভিডিওতে এনালাইসিস করেছি এবং আমার মনে হচ্ছে ১২৫ এর উপর যারা পেয়েছে তারা মোটামুটি শুরু করতে পারে। তারা প্রিপারেশন নিতে পারে। কেন পারে সেটাও কিন্তু আমি ডিটেইলস এ বলেছি। কিন্তু ১১০ এইটা কিন্তু ভালো স্কোর হলেও এখন যা কম্পিটিশন বা এখন যেভাবে পাখির চোখ করে দেখছে ডাব্লিউবিপি পরীক্ষাকে, ডাব্লিউবিপি এসআই একটা খুব ভালো প্রেস্টিজিয়াস জব। ঠিক আছে? সেই জন্য কাট অফটা এতটা নিচে নামার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। ঠিক আছে? তোমরা নেক্সট ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা আছে বা আশা ছেড়ো না, তোমরা প্রিপারেশন নিতে থাকো। আবার পরীক্ষা হবে, কেপিএসআই আছে, পরীক্ষা হবে। কিন্তু এই কাট অফটা আমার একটা স্ট্যান্ডার্ড কাট অফ মনে হচ্ছে লাস্ট যেখান থেকে করতে হবে। তা আমি কিন্তু কাট অফ পুরোপুরি 100% বলার মতন কিন্তু কেউ নয় বা কেউই কোনোদিনই বলতে পারবে না যে 100% এই কাট অফটা যাবে। ঠিক আছে? তার জন্য এই ধরনের কোশ্চেন করার থেকে তোমার পরবর্তী স্টেপের জন্য যাওয়া আমার মনে হয় বেশি যুক্তিযুক্ত। আরেকটা কোশ্চেন আসছে যে মেন্স রিলেটেড এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রিলেটেড। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে দেখো অনেকেই বলছে ওভার ওয়েটের কথা বলছে। দাদা ওভার ওয়েট, হুম, এটা কি দেখা হয়? দাদা আমার ৭৫ কিলো ওয়েট, হ্যাঁ, হাইট ঠিক আছে ১৮০ সেন্টিমিটার। ঠিক আছে? তুমি জানো বেশি হাইটে কোনো সমস্যা নাই। তাহলে কি ওভারওয়েট কি দেখা হয়? অনেক পরীক্ষায় কিন্তু ওভারওয়েট দেখা হয়। অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো হয়। না, ওভারওয়েটের কোন রকম বাদ এখানে যায় না। মিনিমাম ওয়েট 56 কেজি
এটা দেখা হয়, এর নিচে নেওয়া হয় না। কিন্তু ওভারওয়েটে তোমার যত যত কেজি ওজন থাকে না কেন, 90 কেজি ওজন থাকলেও, 1 কুইন্টাল ওজন থাকলেও তুমি যদি দৌড়াতে পারো তোমার কোনো সমস্যা নেই, তোমার ওভারওয়েটে কোনোভাবে বাদ যাবে না। সমস্যাটা কি দাঁড়ায়, ওভারওয়েট থাকলে তোমার দৌড়াতে কষ্ট হয়, এটাই ব্যাপার। ওভারওয়েটে তোমাকে ওরা বাদ দেবে না। ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম। যাদের যাদের প্রশ্ন হচ্ছে দাদা ওয়েটে কি বাদ যায়, না ওভারওয়েটে বাদ যায় না। ঠিক আছে, ওভারওয়েটে বাদ যায় না, অর্থাৎ এই নিয়ে কোনো টেনশন থাকলো না। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ওভারওয়েটের পর আরেকটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে দাদা বুক ফোলাতে পারছি না 3 সেন্টিমিটার, আমি 3 সেন্টিমিটার বুক ফুলছে, তার বেশি বুক ফুলছে না, কি করব? যদি তোমার 79 সেন্টিমিটার বুক থাকে নর্মালি, হ্যাঁ, তাহলে তোমাকে তো নর্মাল রাখতে হবে। তাহলে ফোলানোর সময় কি করতে হবে, এই যে তলপেট, এই যে তলপেট, জানি না দেখা যাচ্ছে নাকি, এইটাকে নিঃশ্বাস নিয়ে এই ধরো করলা, দিয়ে তলপেটটাকে ভিতরে ঢুকিয়ে দেবে এবং এইটাকে টানবে, এই অংশটাকে টানবে, টানলে দেখবে বুকটা অটোমেটিক ফুলে যাবে। কিছু পুশ আপ আছে, কিছু ব্যাক, এইভাবে ব্যাক সেট আপ আছে। এই তোমার ধরো বডি, এইটা তুমি মেঝের মধ্যে তুমি এইভাবে রাখো, বডিটাকে বেন্ড করে দিলে বুকে দেখবে প্রেসার পড়বে, এখানটায় এখানে প্রেসার পড়বে বুকের উপর। বুঝতে পারছো কি বলছি? এইভাবে এইভাবে বডিটাকে বেন্ড করে দিলে, ঠিক আছে। আর একটা কি করবে, তুমি এইভাবে শুয়ে পড়বে, পা দুটোকে এইভাবে এবং হাত দুটোকে এইভাবে তুমি কি করলে, ধরে টানলে, ধরো এটা পা তোমার, এটা তোমার হাত, এবার ধরে টানলে, অর্থাৎ বুকটার উপর কিন্তু এখানেও কিন্তু একটা রাউন্ড ভাব চলে এলো এবং এখানে কিন্তু প্রেসার এলো। এগুলো কিন্তু বুকের ছাতিটাকে বাড়ায় এবং এটাকে বাড়ায়। ঠিক আছে, এটা কিন্তু এক্সপেন্স করার জন্য খুব ভালো একটা ব্যায়াম। তাছাড়া পুশ আপ মারতে পারো, পুরো পুশ আপ না মেরেও এই অর্ধেকটা নিয়ে আবার ছাড়লে অর্ধেক দেবে, এখানটায় প্রেসার পড়বে। এই কটা তুমি হ্যাঁ রুটিন ফলো করতে পারো, এই এই কিছু ব্যায়াম ফলো করতে পারো। যদি তোমার নর্মাল বুকটা অনেকটা বেশি থাকে, ধরো 85 আছে বা 87 আছে এরকম, যদি ইউবির ক্ষেত্রে বলছি, এবির ক্ষেত্রে তো 86 মিনিমাম লাগে। এবির ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লাই হতে পারে, যে তোমার হয়তো 86 চেয়েছে, তোমার হয়তো 91 আছে এরকম। নর্মাল যদি এত থাকে, বুকটাকে তুমি কমিয়ে নেবে, ধরো এরকম দিচ্ছে তো, যতটা পারছো নিঃশ্বাসটা বার করে দিচ্ছ, আর বুকটা ভাঁজ করে নিচ্ছ জায়গায়, ভাঁজ করলে দেখবে অটোমেটিক তুমি ফিতে দিয়ে বাড়িতে মাপবে, দেখবে কমছে জায়গাটা। নর্মাল ধরো বুক তুমি করছো 86, তুমি কমিয়ে নিচ্ছ, এই কমিয়ে বুকটাকে ভাঁজ করে নিচ্ছ, ভাঁজ করে নিলে দেখবে এখানটায় অটোমেটিক দেখবে এই যে তোমার এই মাপটা ধরো 85 থেকে কমতে 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 কমতে, নর্মালি 85 তুমি যখনই নিঃশ্বাস পুরো বার করে দিচ্ছ, একদম ভিতর থেকে ফুল বার করে দিচ্ছ এবং বুকটাকে ভাঁজ করার চেষ্টা করছো, দেখবে এটা কমতে কমতে 81 বা এতে এসে দাঁড়াবে, অটোমেটিক 4 সেন্টিমিটার কিন্তু তোমার কমে যাচ্ছে। এবার যখন ফোলাচ্ছ, একটু নিঃশ্বাস নিলে অটোমেটিক তো তোমার নর্মাল বুক 85 আসছে, প্লাস 1 মানে 86 চলে আসছে, মানে তোমার 5 সেন্টিমিটার ফুলে যাচ্ছে। বোঝাতে পারলাম জিনিসটা কি করে বলছি? বোঝাতে পারলাম? তোমার যদি বুকটা 79 থেকে একটু বেশি থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা তোমার কিন্তু ফেস করতে হবে না। ঠিক আছে, তোমার কিন্তু অটোমেটিক বুকটাকে কমিয়ে নিয়ে বাড়াবে, দেখবে অটোমেটিক 2-3 সেন্টিমিটার তুমি কমিয়ে নাও, একদম ফুল নিঃশ্বাস বার করে দিয়ে বুকটাকে ভাঁজ করে কমিয়ে নাও, একটু নিঃশ্বাস দাও, দেখো 5 সেন্টিমিটার ফুলে যাচ্ছে। ঠিক আছে, আর যদি এটা যদি তোমার একদম 79 গিয়ে দাঁড়াচ্ছে বা 80 গিয়ে দাঁড়াচ্ছে, তখন তো একটু সমস্যার কারণ দাঁড়াবে, তখন তোমাকে এই এই ব্যায়ামগুলো যেগুলো বললাম, এভাবে ব্যাকে বা এ করে বুকের মধ্যে প্রেসার দিয়ে 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 তোমাকে অটোমেটিক বুকের যে এই মাসেল গুলোকে, হ্যাঁ, তোমাকে ইয়ে করতে হবে, চালু করতে হবে, এগুলোকে ভালো ফ্লেক্সিবল করতে হবে, অটোমেটিক বুক কিন্তু তুমি বাড়াতে পারবে। তো এই গেল বুক। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সির পরে, ফিজিক্যাল মেজারমেন্টের পরে যখন তুমি তোমার মধ্যে তুমি ফিট হয়ে গেলে ফিজিক্যাল মেজারমেন্টে, তোমাকে এফিসিয়েন্সিতে পাঠানো হলো, সেখানে তোমাকে লাইনে দাঁড় করানো হবে। ঠিক আছে, প্রথম কথা, তুমি খুব পজিটিভ থাকবে, খুব পজিটিভ, যে আমি দৌড়ে দেবো, আমার দৌড়ানো কোনো সমস্যা নেই, দৌড়ে দেবো, আমি প্র্যাকটিস করে এসেছি। ঠিক আছে, এটা তুমি মাইন্ডের মধ্যে থাকবে এবং প্র্যাকটিস ছাড়বে না, কোনো ভয় পাবে না। এ তো 8 কিলোমিটার দৌড়ে এসছে, 10 কিলোমিটার দৌড়ে এসছে, এরা মনে দৌড়াবে। আরে বাবা, 8 কিলোমিটার দৌড়ালেও সে 800 মিটার পাস করলে পাস, 800 মিটার। এবং কেউ সে যদি না দৌড়ে শুধু 800 মিটার প্র্যাকটিস করে যায়, হ্যাঁ, তাহলেও সে 800 মিটার পাস করলে পাস। কেউ যদি, হ্যাঁ, 1-2 মিনিট ধরো 15 সেকেন্ডে ঢুকলো, ঠিক আছে, তাহলেও সে ফিজিক্যাল তোমার এফিসিয়েন্সি টেস্টে, অর্থাৎ মেজারমেন্ট এফিসিয়েন্সিতে পাস। কেউ 2 মিনিট 59 সেকেন্ডে 59 পয়েন্ট, হ্যাঁ, 99-এ ঢুকলো, সেও কিন্তু পাস।
সেই জন্য এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তোমাকে রেগুলার কিছু স্ট্রেচিং করতে হবে, খাবার দাবার ঠিক রাখতে হবে, হ্যাঁ, শরীরকে স্ট্রং করতে হবে, মাইন্ডকে মেনলি স্ট্রং করতে হবে। মাইন্ড স্ট্রং হলে পাস করা যায়, আমি তার জলজান্ত উদাহরণ। আমি মাইন্ড স্ট্রং করে পাস করেছি। প্র্যাকটিস করিনি বলবো না, প্র্যাকটিস তো করতেই হবে, কিন্তু প্র্যাকটিসের সঙ্গে তোমার মাইন্ড স্ট্রং। আমি অনেক ছেলেকে দেখেছি আমার থেকে ভালো দৌড়েছে, মাঠে গিয়ে ফেল করে গেছে। আমি রেগুলার দৌড়াতো, সে 1600 মিটার 6 মিনিট 26 সেকেন্ডে ঢুকতো, 6 মিনিট 27 সেকেন্ডে ঢুকতো, 6 মিনিট 25 সেকেন্ডে ঢুকতো। সে 800 মিটার হ্যাঁ 2 মিনিট 58 সেকেন্ডে ঢুকতো, 55 সেকেন্ডে ঢুকতো। কিন্তু সে দেখেছে সে মাঠে গিয়ে দেখেছে আমি তো 2 মিনিট 55 সেকেন্ডে কোনো একবার ঢুকে গেছি, এবার যদি না পারি, এই যে হেরে গেল। আর আমি কিন্তু 3 মিনিট 15 সেকেন্ডে তো শেষ দৌড়ে মাঠে গিয়ে কিন্তু ঢুকে এসেছি। মাইন্ড পুরোপুরি ফ্যাক্টর করবে, তোমাকে ভাবতে হবে আমার এটা পারতেই হবে। যখন তোমার দম শেষ তখন তোমাকে ধরতেই হবে, এবং তার জন্য এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। কোন কোন স্ট্র্যাটেজি ফলো করবে সেটাও বলেছি, যে প্রত্যেকটা 200 মিটার 45 সেকেন্ডে মারার চেষ্টা করবে, এবং কত মিটার তুমি যেতে পারছো দেখবে। যদি আজকে তুমি 4টে মারার পর আর 100 মিটার অর্থাৎ 900 মিটার, 4টে নয় 3টে মারার পর 3 দুগুণে 600 মিটার 45 করে 135 সেকেন্ডে মারার পর আর 100 মিটার তুমি টানতে পারো, পরের দিন চেষ্টা করবে আরো 50 মিটার অর্থাৎ 150 মিটার কমপ্লিট করার। কথাটা কি বললাম, ধরো আজকে তুমি 200 মিটার প্রথম 200 মিটার মারলে 45 সেকেন্ডে, দাঁড়ালে না, কন্টিনিউ শুরু করলে, পরের 200 মিটার আবার 45 সেকেন্ডে মারলে, দাঁড়ালে না, কন্টিনিউ করলে, এবার পারছো না 200 মিটার, তুমি কি করলে 100 মিটার দেখলে আমি পারলাম 22 সেকেন্ডের মধ্যে, আর টানতে পারছি না, স্লো হয়ে যাচ্ছি, স্লো হবে না, কি করলে আরো বাড়িয়ে দিলে 50 মিটার, যেখানে তুমি শেষ সেখান থেকে তুমি 50 মিটার বাড়িয়ে দিলে, এবং কি করলে তুমি 11 সেকেন্ড এক্সট্রা নিলে। কথাটা কি বললাম বুঝতে পারলে? টাইমটা তুমি ফিক্সড রেখে দিলে, এবং তুমি দৌড়টাকে তুমি ওই টাইমের মধ্যে বাড়ানোর চেষ্টা করছো। পরের দিন 2-3 দিন প্র্যাকটিস করার পর আরো 50 মিটার বাড়িয়ে দিলে, ঠিক আছে, আরো 11 সেকেন্ডে, কি হলো দেখো তো, 2 2 4 আর 2 600 মিটার হয়ে গেল। 600 মিটার কিন্তু তোমার হয়ে গেল কত, 45 45 90 দেখো, 22 22 44, 45-এ ধরলে 134 সেকেন্ডে তোমার মোটামুটি 600 মিটার হয়ে গেল। ঠিক কিছুদিন করার পর তুমি এই 600 মিটারটাকে তোমার মধ্যে অটোমেটিক তোমার মধ্যে ইনস্টল হয়ে গেল। এই 600 মিটার দেখবে তুমি ঠিক 130 সেকেন্ডে প্রত্যেকদিন মারতে পারছো। তুমি আবার বাড়িয়ে দাও 700 মিটার করো আস্তে আস্তে, দিয়ে আস্তে আস্তে 800 মিটার করার চেষ্টা করো, এবার চেষ্টা করো 800 মিটার। তুমি যেদিনই দেখবে আমি পেরে গেছি, 800 মিটারটা কমপ্লিট করতে পেরেছি, এবং এই মিটারটা মানে ছাড়বে না, তখন তুমি লুজলি কিন্তু শুরু করে দেবে, তারপর থেকে তুমি রান করা, ঠিক আছে, অটোমেটিক তুমি কিন্তু পাস করে যাবে। মেন্সে দেখো, মেন্স পরীক্ষাতে প্রথম তোমাদের কি দেখতে হবে, মেন্স পরীক্ষাতে তোমাদের দেখতে হবে, এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করো, ঠিক আছে, মেন্সের জন্য। মেন্সে সব থেকে যেটা ভুল হয় যে না দেখি মাঠে পাস করতে পারি কি না, এসব দেখে লাভ নেই। পড়াশোনা কিন্তু বিফলে যায় না, তুমি ডেসক্রিপটিভ পড়লেও সেটা কিন্তু তোমার কাজে লাগবে। তো আমাদের মাধ্যমিক সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু মেন্স পরীক্ষাটা হয়, ঠিক আছে। এখানে ইতিহাস, ভূগোল, হ্যাঁ, কিছুটা পলিটিক্যাল সায়েন্স এবং এসব থেকে কোশ্চেন থাকে, একটা কারেন্ট টপিকের উপর কোশ্চেন থাকে, অর্থাৎ পেপার পড়ে কারেন্ট টপিক গুলো কি কি সেগুলো দেখবে, ঠিক আছে। আর কি করবে, ইতিহাস 9-10-এর ইতিহাস বইটা পড়বে, বিশেষ করে 1756 সাল, 1756-57 সাল থেকে, এই যে 57 সাল থেকে এই সময়টা থেকে 1947-48 সাল পর্যন্ত, এখান থেকে 47-48 সাল পর্যন্ত, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে এই পোর্শনের মধ্যে। অর্থাৎ 1700, 1800, 1900 এই 200 বছরের যে ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই পোর্শনটার কোশ্চেন সব থেকে বেশি আসে। তো ফোকাস করবে এই জায়গাটা, এটাকে পুরোপুরি প্রথমে কভার করে ফেলবে, এবং তার সঙ্গে কিছু কিছু মিডেভিয়াল, কিছু কিছু অ্যানসিয়েন্ট, যেমন হরপ্পা সভ্যতা থেকে কিছু কিছু কোশ্চেন, বা মহেঞ্জোদারো সভ্যতা থেকে কিছু কিছু কোশ্চেন, বা চলে আসবে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এখান থেকে। আর তোমার হতে পারে কি, তোমার কিছু কিছু ছোট ছোট টপিক থাকে, যেমন হচ্ছে টিকা হিসেবে লিখতে পারো তোমরা, যে তোমার শেরশাহ শাসন ব্যবস্থা, হ্যাঁ, এই সব পোর্শন থেকে তোমরা কিছু কিছু কোশ্চেন দেখতে পারো, কিন্তু মেনলি ফোকাস করবে এই জায়গাটা। হিস্ট্রি থেকে একটা কোশ্চেন ধরে রাখতে পারো, আসবেই। যদি 10 নম্বরে আসে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, বেশি জায়গা থাকবে না, একটা মোটামুটি জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে তোমার কমপ্লিট করতে হবে। আর যদি বেশি থাকে, তোমার কেটে কেটে দেয়, সেটাও কিন্তু তোমরা এখান থেকে এই পোর্শনটা পড়লে কিন্তু হয়ে যাবে।
গান্ধীজির অবদান, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, ঠিক আছে? এই পোর্শন গুলো প্রিপারেশন নিলেই মোটামুটি ইতিহাসটা একটা একটা এর মধ্যে চলে আসবে। ভূগোল থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি খুব ভালো করে পড়বে। হ্যাঁ, ইতিহাসের মধ্যে কিন্তু বিশ্বযুদ্ধ যেগুলো আরকি খুব কমন টপিক, বিশ্বযুদ্ধ, ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ, কারণ, ফলাফল, হ্যাঁ? পটভূমি এইসব জিনিসগুলো দেখে রাখবে। তো 9-10 এর বইটা ১ম এ পড়তে স্টার্ট করো। ডিটেইলস আমি একটা, একটা করে পরে যদি কারো সমস্যা থাকে এনালাইসিস করব। এবং একটা খাতা করো। একটা খাতা করো। সেই খাতার মধ্যে জিএস পেপারে ইতিহাস, আ ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এর কিছু, কিছু মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, খুব বেসিক জিনিস। খুব ডিটেইলস এ নয়, খুব টাফ নয়। পঞ্চায়েত, হ্যাঁ? এইসব জিনিসগুলো বা পৌরসভা এগুলো তোমরা আ যেগুলো পড়ছো আরকি, পড়ে এসছো সেগুলো একটু ডিটেইলস এ পড়ে নেবে। যেন লিখে কিছু আসতে পারো। ঠিক আছে? একটা খাতা করবে। খাতায় কিন্তু প্রত্যেকদিন ১৫০ ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে। টপিক ধরবে এবং ১৫০ ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে। যেমন ধরো এরকম একটা টপিক দিয়ে দিল যে, ভারতের ইংরেজি শিক্ষার বিস্তার, ইংরেজি শিক্ষার প্রসার। ঠিক আছে? তাহলে এইটা কিভাবে হয়েছিল? হ্যাঁ? কে করেছিল? হ্যাঁ? এইভাবে শুরু করলে কলকাতা মাদ্রাসা, উইলিয়াম জোনস চেষ্টা করেছিল, এশিয়াটিক সোসাইটি, জোনাথন ডানকানের চেষ্টায় বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা। ঠিক আছে? এই সবগুলো আর কি পাশ্চাত্য শিক্ষা প্রসার কে করলো? ঠিক আছে? 1813 সালে সনদ আইন, মেকলে মিনিট, এইসব জিনিসগুলো কিন্তু তুমি ওই টপিকের মধ্যে দেবে এবং ১৫০ ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে। উডের নির্দেশনামা, হার্ডিঞ্জের ঘোষণা, রামমোহন রায়, ঠিক আছে? নব্যবঙ্গ আন্দোলন এইগুলো। তোমার 1857 সালে যদি মহাবিদ্রোহ দেয়, তো তার কারণ কি, কি ছিল? হ্যাঁ? ফলাফল কি হয়েছিল? কেন মহাবিদ্রোহটা সফল হলো না? এইসব জিনিসগুলো কিন্তু লেখার চেষ্টা করবে ১৫০ ওয়ার্ডের মধ্যে। সময় বেশি পাবে না। যদি বড় কোয়েশ্চেন দেয়, ছোট কোয়েশ্চেন দিলে সময় পাবে। কিন্তু যদি ১৯ সালের মতো বড় কোয়েশ্চেন দেয়, সময় বেশি পাবে না। তার জন্য সেভাবে ঠিকঠাক তুমি, হ্যাঁ, এটাকে লেখা প্র্যাকটিস করো, রেগুলার লেখা প্র্যাকটিস করো। দেখবে তোমার অভ্যেস হয়ে যাবে। তখন আর অসুবিধা হবে না। ঠিক আছে? ইতিহাস। ভূগোলের মধ্যে গেলে ভূগোলেও তোমার ওই যে ভারতীয় ভূগোল যেগুলো আছে, হ্যাঁ? যেমন ধরো পশ্চিমবঙ্গে কৃষি দিয়েছে। তো পশ্চিমবঙ্গের কৃষিতে কি, কি, কি অবদান? কোন, কোন রাজ্যে কি, কি হয় বা কোন, কোন ফসল পশ্চিমবঙ্গে হয়? ধান কোথায়, কোথায় উৎপাদন হয়? গম কোথায়, কোথায় উৎপাদন হয়? কতটা উৎপাদন হয়? হ্যাঁ? ব কোন, কোন পোকার আক্রমণে ধান গমের ক্ষতি হয়? পাট, চা, তৈলবীজ, আলু, আখ, তামাক এগুলো হচ্ছে কি, হ্যাঁ, ইম্পোর্টেন্ট যেগুলো মনে থাকবে সেগুলো কৃষি সম্বন্ধে লিখবে। বা তোমার হয়তো পশ্চিমবঙ্গ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসে আরকি। হ্যাঁ? পশ্চিমবঙ্গের পাহাড়, হ্যাঁ? পাহাড়ি অঞ্চলে কি, কি হয়? বা ভারতের পাহাড় পর্বত থেকে এগুলো আরকি একটা ভূগোলটাকে মোটামুটি যেভাবে পড়ে এসছো একটু ডিটেইলস এ পড়বে যেন লিখে আসতে পারো এবং লেখার প্র্যাকটিস করবে রেগুলার খাতার মধ্যে। এ হয়ে গেল। পলিটিক্যাল সায়েন্স এর মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এগুলো দেখবে, খাতার মধ্যে লেখার চেষ্টা করবে। রেগুলার কিন্তু অঙ্ক ডিটেইলস এ করার চেষ্টা করবে। অঙ্ক কিন্তু প্র্যাকটিস না করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি হয়তো খুব ভালো অঙ্ক জানো, হ্যাঁ? তুমি খুব ভালো অঙ্ক জানো তাও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অঙ্কে থাকে।